এই ব্যথাটা যখন দেখা দেয় আমি সাথে সাথে হসপিটালে যাওয়া লাগবে। এই ব্যথার অনেক যন্ত্রণা যে রোগী এছাড়া মানে মনে হয় না কেউ বুঝবে এই যন্ত্রণাটা কতটুকু কঠিন। এত কষ্টের ভিতর দিয়ে আপনি যাচ্ছিলেন, বারবার হসপিটালে ভর্তি বারবার হইতেছিলেন। হসপিটালে হয়েছে। আপনার আত্মীয় স্বজন, বাবা মা, এদের অনুভূতি কেমন ছিল? আমার পাড়া প্রতিবেশী এতবার হসপিটালে হওয়া থেকে সবাই বলতেছে হয়তো এই রোগের আর এই দেশে চিকিৎসা না, বা এমন রোগ যে হয়তো এর ছেলে আর বাঁচবে না, যে মানে পরিস্থিতি আমার হয়েছে লাস্ট পর্যায়ে। এবং আরো একটা বিষয় বলি যে আপনি একেবারে পেট ভরে কখনো খাবেন না, 3 বেলার খাবার ভাগ করে 5 বেলা বা 6 বেলা খাবেন। জি স্যার। তা আপনাকেও তো এই নিয়মগুলো আমরা বলেছি। এই নিয়মগুলো বলা এই নিয়মগুলো কি অপারেশনের পর আপনি মানছেন? আমার 80 থেকে 90% মানা হয়েছে, 10% কিছু ভুল করে ফেলছি। আমি এটা সামনে থেকে আর হবে না, আশা হবে না। হ্যাঁ, এই অপারেশন করার পরে কি সন্তুষ্ট কিনা? জি আমি সন্তুষ্ট, 100% সন্তুষ্ট। মানে আপনার সিদ্ধান্তটা ঠিক ছিল অপারেশনে যাওয়ার? আমার অপারেশন যাওয়াটা ঠিক ছিল, যাওয়ার ফলে আমি এখন সুস্থ আছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন একজন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীর কাছ থেকে শুনবো যে অপারেশনের আগে উনি কোন ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিলেন, বেসিক্যালি আমরা কেন সার্জারি করলাম, সার্জারি করার পরে ওনার কি অবস্থা। আমাদের কাছে অনেক রোগী লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের বিভিন্ন সার্জিক্যাল সমস্যা নিয়ে আসেন। আমরা তাদেরকে যখন অপারেশন বা সার্জারির কথা বলি অনেকেই ভয় পান, এটা খুবই স্বাভাবিক। অপারেশনের কথা আমি যদি সাধারণ মানুষ হতাম, আমাকে যদি বলা হতো হয়তো আমিও ভয় পেতাম। যেহেতু আমি একজন সার্জন, সুতরাং এই বিষয়টা নিয়ে আমি নিয়মিত কাজ করি। আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে ম্যাক্সিমাম রোগী অপারেশনের পরে একেবারেই ভালো হয়ে যায়। যাই হোক, এ বিষয়ে আমরা বেশি বলতে চাচ্ছি না। যিনি রোগী আছেন ওনার কাছ থেকে একটু সরাসরি শুনি, তারপরে আমি বাকি কথা পরে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হৃদয় খান, আমি তো কাগজপত্র দেখতেছি আপনি অপারেশনের বেশ কয়েক মাস পরে আসছেন। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা অপারেশনটা এই এএমজে হসপিটালেই করি। জি আমাদের হসপিটালে হয়েছে আমার অপারেশন। একটু আপনার মাধ্যমে আমি রোগীদেরকে জানাতে চাই যে আসলে আপনার যে রোগটা হয়েছিল ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে পরে রোগীর কি কি সমস্যা হয় সেটা একটু আমি জানাবো। যেহেতু আপনি নিজেই একজন রোগী, আপনার যে সমস্যাটা হয় 90 থেকে 95% ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীর একই রকমের সমস্যা হয়। জি আপনার কাছ থেকে সরাসরি শুনলে রোগীরা আরো বেশি বুঝতে পারবে যে সে বা তাদের পরিচিত বা তাদের কোনো আত্মীয় স্বজন এই রোগের রোগী কিনা। জি ঠিক আছে। আপনার বয়স কাগজপত্র ঘেটে দেখলাম 22 বছর। আপনার সমস্যার শুরুটা কিভাবে হয়েছিল? আমার বয়স যখন 6 থেকে 7 বছর, তখন থেকে আমার ছোটকাল থেকে পেটে সামান্য ব্যথা হতো। এরপর থেকে আমি যে বিভিন্ন ব্যথার ওষুধ, সামান্য হালকা ব্যথার ওষুধ খেলে আমার ব্যথাটা চলে যেত। জি। এরপর ক্রমান্বয়ে ব্যথাটা আস্তে আস্তে যখন 6-7 বছর, আমার বয়স যখন 15 থেকে 16 হয়, ক্রমান্বয়ে ব্যথাটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। এরপরে মেডিসিন নিতাম, ব্যথা ভালো হইতো। এরপরে বিগত 2018-র দিকে লাস্ট সময় থেকে আমার হসপিটালে হওয়া লাগছে। 18 থেকে 27, থেকে 8 থেকে 9 বছর। লাস্ট ওই 18 সাল থেকে আমার হসপিটালে হওয়া লাগে। মানে বারবার হসপিটালে যান? বারবার হসপিটালে প্রায় 20 বার হসপিটালে ভর্তি হয়েছে? 15 থেকে 20 বার আমি হসপিটালে হই। 20 বার বা তার বেশি হসপিটালে হয়েছি। এরপরে হসপিটালে এমন যাই, ডাক্তার বলছে যে আমার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এখন এই রোগের আমি বাংলাদেশে বিভিন্ন হসপিটালে গেছি, সবাই বলতেছে, অনেক ডাক্তারই বলছে যে এই রোগের চিকিৎসা আমাদের কাছে নেই, সার্জিক্যাল মানে সমাধান পাইতেছি না। বলছে যে এই রোগের আমাদের কাছে সমাধান নেই, এই রোগী এভাবেই থাকে, মানে ব্যথাগুলো ক্রমান্বয়ে ওষুধ এবং মানে খাওয়া দাওয়া করলে আমার যেমন চর্বিযুক্ত খাবার পড়লে তখন আমার ব্যথাটা উঠে যেত। চর্বিযুক্ত আমার অতিরিক্ত তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবার খেলে প্রধানত এই ব্যথাটা দেখা দেয় বেশি। এই ব্যথাটা যখন দেখা দেয় আমি সাথে সাথে হসপিটালে যাওয়া লাগবে। এই ব্যথার অনেক যন্ত্রণা যে রোগী এছাড়া মানে মনে হয় না কেউ বুঝবে এই যন্ত্রণাটা কতটুকু কঠিন। এত কষ্টের ভিতর দিয়ে আপনি যাচ্ছিলেন, বারবার হসপিটালে ভর্তি হইতেছিলেন। আপনার আত্মীয় স্বজন, বাবা মা, এদের অনুভূতি কেমন ছিল? আমার পাড়া প্রতিবেশী এতবার হসপিটালে হওয়া থেকে সবাই বলতেছে হয়তো এই রোগের আর এই দেশে চিকিৎসা না, বা এমন রোগ যে হয়তো এর ছেলে আর বাঁচবে না, যে মানে পরিস্থিতি আমার হয়েছে লাস্ট পর্যায়ে। এরপর আমি বিভিন্ন হসপিটালে হই, বিভিন্নবার অনেক কষ্ট করছি। এরপরে লাস্টে ইউটিউবে দেখি আপনার ভিডিও আমার সামনে আসে। আচ্ছা। এরপরে আমার আশা জাগলো যে না, এখানে গেলে হয়তো আমার সমাধান পাইতে পারি এই রোগের। এরপরে আমি আপনার দেখা করি। এরপর আমি কয়েক মাস, 6 থেকে 7 মাসের উপরে আমি চিকিৎসা নিই। নেওয়ার পরে আপনি বলছেন যে আমরা আগে মেডিসিন দিয়ে দেখি কি পর্যায়ে আসে। এর মাঝেও আমার প্রতি 1 থেকে 1.5 মাস পর আবার ব্যথা দেখা দিত। আমি হসপিটালে হইতাম। আবার এরপর লাস্ট পর্যায়ে আমার বলছেন একটা এমআরসিপি করাই। এমআরসিপি দেখানোর পরে বলছেন 3 মাস থেকে 4 মাস আমার ব্যথা আর ভালো হয় না। শেষ পর্যায়ে বলছে অপারেশনে চাইলে আমাদের এটা ভালো দিকে যাবে। তারপর আমি চিন্তা করলাম যে আমার এত ব্যথা সহ্য করে মানে আমি আর পারতেছি না। লাস্ট পর্যায়ে আমার নিজেরই মনে হলো যে অপারেশন যাই, এটাই সবচেয়ে ভালো হবে। লাস্ট পর্যায়ে আমি ডিসিশন নিয়ে ফ্যামিলিরে বুঝাই যে আমি অপারেশন করতে চাই। হ্যাঁ, আচ্ছা, সকল কিছু বিবেচনায় নিয়ে আপনি অপারেশনের সিদ্ধান্তে যান এবং অপারেশনে রাজি হন এবং আমি অপারেশন করার জন্য অপারেশনটা করি। অপারেশনের সময় কতটুকু ব্লাড লাগছিল?
আমার 2 ব্যাগ ব্লাড লাগছিল। 2 ব্যাগ ব্লাড লাগছিল, তাই না? অপারেশনের পরে হসপিটালে কয়দিন ছিলেন? অপারেশনের পর আমি 10 থেকে 12 দিন হসপিটালে ছিলাম। 12 দিন। আচ্ছা, এই যে আপনি হসপিটাল থেকে চলে গেলেন, এই যে 5-6 মাস হয়ে গেল, এই সময়টা আপনার কেমন কাটতেছে এটা একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার অপারেশনের পর একটু 10 থেকে 15 দিন সামান্য একটু কষ্ট হয়েছে, যখন একটু কাঁচা অপারেশন সাথে সাথে সামান্য কাঁচা ছিল, সামান্য একটু ব্যথা ছিল, এবং যে মেডিসিন নিয়েছিলাম এরপরে ব্যথাটা নর্মাল হয়ে যায়। এরপর 1 মাস পর্যন্ত একটু নর্মালি একটু অপারেশনের যে সমস্যাগুলো এগুলো একটু সাফার করতে হয়েছে। এরপর থেকে আমি পুরো যখন সুস্থ হয়েছি এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই, আর ব্যথা নাই, আর কোনো ব্যথা নাই। এবং 1.5 মাসের মাথায় আমি নর্মাল যে টুকটাক হালকা কাজকর্ম সবগুলো করতে পারি 1.5 মাস পরে। আপনি কি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত? আমাদের ব্যবসা আছে, আমাদের ওই ব্যবসাগুলো দেখাশোনা করি। এখন দেখাশোনা করতে পারছেন? এখন আমি ফুল সম্পূর্ণ কাজ করতে পারি। আপনার অপারেশনের আগে দেখলাম এখানে যে অপারেশন নোট, আপনার ওয়েট ছিল 62 কেজি, 62 কেজি, আজকে দেখলাম 67 কেজি। জি। ওয়েট তো গেইন হয়েছে, 5 কেজি ওজন বাড়ছে। 5 কেজি ওজনও বাড়ছে আমার। আচ্ছা, আপনি কি একটু অনেস্টলি আপনার কাছে জানতে চাই যে অপারেশনের পরেও আমরা বলে দেই যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যেহেতু আপনি রোগী, কিছু কিছু খাবার আপনি খাবেন না। খাবার, জি। খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, ডিমের কুসুম, ডুবো তেলে তৈরি করা খাবারগুলো খাবেন না। আর যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, অ্যালকোহলে আসক্ত সেগুলো তাদেরকে বর্জন করতে বলি। আরো কিছু বিষয় বলি যে কোন খাবারগুলো আপনারা বেশি খাবেন, যে সবজিতে পানির পরিমাণ বেশি, যেমন লাউ, শসা, পেঁপে, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, ঝিঙ্গে, দুন্দুল, কাঁচকলা বা শীতকালীন যে সবজিগুলো ফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম, এই সবজিগুলোর ভিতরে মাছ, সব ধরনের মাছ বা মুরগি কাঁচামরিচ দিয়ে অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে রান্না করে খেতে হবে। এবং রান্নাটা কি দিয়ে করবে? কাঁচামরিচ দিয়ে। রান্না করার পরে তরকারির কালারটা হবে অনেকটা সাদা টাইপের। প্রথম দিকে একটু খারাপ লাগতেও পারে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এবং আরো একটা বিষয় বলি যে আপনি একেবারে পেট ভরে কখনো খাবেন না, 3 বেলার খাবার ভাগ করে 5 বেলা বা 6 বেলা খাবেন। তা আপনাকেও তো এই নিয়মগুলো আমরা বলেছিলাম, এই নিয়মগুলো কি অপারেশনের পরে আপনি মানছেন? আমার 80 থেকে 90% মানা হয়েছে, 10% কিছু কিছু ভুল করে ফেলছি। আমি এটা সামনে থেকে আর হবে না, আশা হবে না। হ্যাঁ, এই যে এটাই আপনি মানবেন। আপনি অবশ্যই একটা অপারেশনের ভিতর দিয়ে গেছেন। আপনি সেই আপনার বয়স যখন 5 বছর, 5 থেকে 22 বছর তবে গিয়ে সার্জারি হলো, তা 17 বছর ধরে আপনি যে কি কঠিন একটা লাইফ পার করলেন। লাস্ট 8 বছর আপনি হসপিটাল টু হসপিটাল ঘুরে বেড়াইলেন। আপনাকে দেখে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই হতাশ যে কি হবে। দেশের বাইরেও আসলে এই রোগটা হলে যে খুব ভালো চিকিৎসা আছে ব্যাপারটা এরকম নয়। এটা একটা ক্রনিক ডিজিজ, লম্বা সময় চলে। আমি দেখছি আপনার কাছে তাহলে আপনি এই অপারেশন করার পরে কি সন্তুষ্ট কিনা? জি, আমি সন্তুষ্ট, 100% সন্তুষ্ট। মানে আপনার সিদ্ধান্তটা ঠিক ছিল অপারেশনে যাওয়ার? আমার অপারেশনে যাওয়াটা ঠিক ছিল, যাওয়ার ফলে আমি এখন সুস্থ আছি। প্রিয় ভিউয়ার, এতক্ষণ আমার যিনি রোগী হৃদয় খান, 6 মাস আগে যার আমি প্যানক্রিয়াসের সার্জারিটা করেছিলাম, তার কাছ থেকেই শুনলেন উনি কেমন আছে বা অপারেশনের আগে ওনার কি বা কোন ধরনের সমস্যা ছিল। একটু রোগটা নিয়ে আপনাদেরকে আবারও বলি। এই যে পাতার মতো একটা অর্গান দেখছেন, এই যেটা দেখছেন এটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী ঠিক পিছনের দিকে বা কিছুটা নিচের দিকে এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা পাচক রস তৈরি করার এই গ্ল্যান্ড বা অর্গানটা থাকে, যার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের আবার 4টা অংশ, হেড, নেক, বডি, টেল। লম্বায় প্রায় 25 সেন্টিমিটার এবং আড়াআড়িভাবে এটি সাধারণত 3 থেকে 5 সেন্টিমিটার। এই প্যানক্রিয়াস একজন মানুষের উচ্চতা এবং ওজন ভেদে 700 মিলিলিটার থেকে 1000 মিলিলিটার অর্থাৎ 1 লিটারের মতো পাচক রস তৈরি করে। সেই তৈরি হওয়া পাচক রস প্রথমে প্যানক্রিয়াসের নালীর ভিতরে ঢুকে আস্তে আস্তে এটি খাদ্যনালীতে আসে। কেন খাদ্যনালীতে আসে? আমরা যে খাবারগুলো মুখের ভিতর দিয়ে গ্রহণ করি সেটি আস্তে আস্তে পাকস্থলীতে আসে এবং সেটি ক্রমান্বয়ে খাদ্যনালীতে আসে। সুতরাং যে কোনো খাবারকে হজম করার জন্য যে সকল পাচক রসের প্রয়োজন হয়, সকল পাচক রসই আলটিমেটলি খাদ্যনালীতে আসবে। যেমন প্যানক্রিয়াসের পাচক রস খাদ্যনালীতে আসে, ঠিক তেমনিভাবে লিভার থেকে তৈরি করা পিত্তরস বা পাচক রস এটিও পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একটা দীর্ঘমেয়াদী রোগ। যেমন কোনো মানুষের যদি ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, হার্টের রোগ থাকে, অ্যাজমা থাকে, সেটি যেমন লাইফ লং চলতে থাকে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগটাও লম্বা সময় ধরে চলতে থাকে। আমরা যেটা করে থাকি যে সকল নিয়ম কানুনের কথা বলি বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট দেই, সেগুলো দিয়ে প্যানক্রিয়াসের রোগটাকে হল্ট করার চেষ্টা করি যাতে সামনের দিকে বেশি না এগোতে পারে।
কিন্তু এই রোগের সিমটমস আপনারা রোগীর কাছ থেকে সরাসরি শুনলেন যে পিঠে ব্যথা হয় এবং ব্যথাটা পিঠের দিকে যায়। সময়ের সাথে সাথে ব্যথার মাত্রা বাড়তে থাকে, ব্যথার ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে, একটা পর্যায়ে গিয়ে রোগীকে বারবার হসপিটালে ভর্তি হতে হয় এবং রোগীর ওজন কমতে থাকে, ডায়াবেটিস হয়। এবাদেও এই প্যানক্রিয়াসের আরও বেশ কিছু জটিলতা আছে, যেমন অনেকের প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট হয়, অনেকের প্যানক্রিয়াটাইটিসের ফলে পিত্তনালীটা শুকিয়ে গিয়ে জন্ডিস হয়, অনেকের স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস হয়। যখন ব্যথা থাকে প্রথমে ব্যথানাশক ঔষধ এবং সাপ্লিমেন্ট দিয়ে ট্রাই করা হয় ব্যথাটা কমানোর। যদি ব্যথানাশক ঔষধ দিয়েও ব্যথা না কমে তখন বেসিকলি আমরা অপারেশন বা সার্জারি করি। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে অপারেশনের আগে ইআরসিপির মাধ্যমেও পিত্তনালীতে একটা নল পরানো যেতে পারে, বা প্যানক্রিয়াসের মুখ বরাবর যদি ছোট ছোট স্টোন থাকে সেগুলো বের করে আনা যায়, বা বড় স্টোন থাকলে অনেক সময় কিছু মেশিন আছে যেটা ক্রাশ করে সেই পাথরগুলো বের করা যায়। কিন্তু পেইনটা যে সবসময় যে 100% ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু প্যানক্রিয়াসের নালীটা যদি একটু মোটা হয়, বিশেষ করে যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা সামনের দিকে এগোতে থাকে, নালীটাও মোটা হতে থাকে। প্রথম সাধারণ একটা প্যানক্রিয়াসের নালীর চওড়া হলো 2 মিলিমিটার, কিন্তু যত রোগ বাড়তে থাকবে এটি 2, 3, 4, 5, 6, 7, 8, 20, 25 এরকম হতে থাকে। উল্টো দিকে প্যানক্রিয়াসের যে মাংস এ আবার শুকাইতে থাকে। এখন প্যানক্রিয়াসের মূলত 2টা কাজ। একটা হচ্ছে ইনসুলিন তৈরি করে ডায়াবেটিসকে কন্ট্রোল করে। যখন প্যানক্রিয়াসের রোগটা দীর্ঘমেয়াদী হয় তখন রোগীর ডায়াবেটিস হয়। উল্টো দিকে যখন প্যানক্রিয়াসের মাংসপেশি শুকিয়ে যায় ও তো পাচকরস তৈরি করতে পারে না, ফলে পর্যাপ্ত পরিমাণে পাচকরস সে খাদ্যনালীতে পাঠাতে পারে না। আবার কিছু কিছু ক্ষেত্রে এই প্যানক্রিয়াসের নালীর ভিতরে পাথর হয়, ফলে তৈরি হয়ে পাচকরস আসতে বাধাপ্রাপ্ত হয়। ঠিক এই মুহূর্তে যদি রোগী যে খাবারগুলো একটু আগে বললাম যে খাবারগুলো নিষেধ, ওই খাবারগুলো খেলে প্যানক্রিয়াস আরো বেশি এক্সাইটেড হয়, আরো বেশি রস তৈরি করতে চায়, কিন্তু সে তো নিজেই অসুস্থ, রস তৈরি করতে পারে না, তখনই রোগীর পেইন বেশি হয়। এজন্য আমরা বলে থাকি যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে যে সকল খাবারগুলো বললাম এই সকল খাবারগুলো বর্জন করে যেগুলো খেতে বললাম সেগুলো খেলে প্যানক্রিয়াস দীর্ঘমেয়াদে ভালো থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশেষ করে যাদের এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগটা আছে বা আপনার পরিচিত জনদের কারো যদি এরকম দীর্ঘমেয়াদে পেটে ব্যথা থাকে, আপনারা দেরি না করে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নিয়ে নেবেন। আর যদি অপারেশনের প্রয়োজন হয়, হেপাটোবিলিয়ারিয়ান প্যানক্রিয়াটিক সার্জন যারা আছেন, যারা হেপাটোবিলিয়ারিয়ান প্যানক্রিয়াটিক সার্জারিতে MS ডিগ্রি কমপ্লিট করেছেন অথবা ফেলোশিপ করেছেন অথবা উচ্চতর ডিগ্রি আছে, তাদের কাছ থেকে যদি তারা মনে করেন সার্জারিটি প্রয়োজন করিয়ে নেবেন, তাহলে হৃদয় খানের মতো অনেক মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারবে, যেটা প্রত্যেক মানুষের প্রত্যাশা। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।